বিল্ড, তোমার বিল্ডিং হতে পারে, ব্রিজ হতে পারে, রিটেনিং ওয়াল হতে পারে, ড্যাম হতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি বলে যে ফাউন্ডেশন যে তুমি পড়ছো, ফাউন্ডেশনের ফাংশন কি? ফাংশন যদি বলে তো সেক্ষেত্রে বলবে দ্য ফাংশন অফ দ্য ফাউন্ডেশন ইজ টু রিসিভ দ্য লোড ফ্রম দ্য সুপারস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার থেকে লোডটা রিসিভ করে and transmit it safely to the soil or rock below it। এবার এই যে গ্রাউন্ডে তোমার সুপারস্ট্রাকচার থেকে তোমার লোডটা ট্রান্সফার করে সয়েল বা রক যা থাকবে তাদের তোমার লোড ট্রান্সফার করে দেয়, ঠিক আছে? এইটুকু হচ্ছে ফাউন্ডেশনের মেইন কাজ। এবার একটা জিনিস তোমাদেরকে বলি যে একটা ফাউন্ডেশন ডিজাইন অফ, তুমি শ্যালো ফাউন্ডেশন করবে বা ডিজাইন অফ ডিপ ফাউন্ডেশন করবে, তো বিয়ারিং ক্যাপাসিটিটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের বিয়ারিং ক্যাপাসিটি কি? দেখো এখানে বলেছি দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ ফাউন্ডেশন অফ সয়েল অর রক হুইচ এনেবল ইট টু বিয়ার অ্যান্ড ট্রান্সমিট লোড ফ্রম এ স্ট্রাকচার, ঠিক আছে? বিয়ারিং ক্যাপাসিটি আর একটা টার্মে তুমি বলতে পারো ইট ইজ দ্য পাওয়ার অফ ফাউন্ডেশন সয়েল, মানে সয়েলের এটা পাওয়ার, মানে পাওয়ার কিসের? টু হোল্ড দ্য ফোর্স ফ্রম দ্য সুপারস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার লোডটাকে তোমাকে হোল্ড করবে, ঠিক আছে? এটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি। যত সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি যত বেশি, তত বেশি সয়েলের সুপারস্ট্রাকচার লোড সে নিতে পারবে। সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্ট টাইপস অফ ফাউন্ডেশন চুজ করে থাকি, তোমরা জানো। তো শুধু কি লোড করলে হবে না, উইদাউট আন্ডারগোয়িং শিয়ার ফেলিওর এন্ড এক্সেসিভ সেটেলমেন্ট, ঠিক আছে? তোমার কোন রকম শেয়ার ফেলিওর হবে না আর এক্সেসিভ সেটেলমেন্ট হওয়া চলবে না, ঠিক আছে? এটুকু হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল মেইনলি তোমরা যেটা বললাম সেটা হচ্ছে টু হোল্ড দ্য সুপারস্ট্রাকচার লোড, ঠিক আছে, আন্ডার উইদাউট আন্ডারগো শেয়ার ফেলিওর এক্সেসিভ সেটেলমেন্ট। এবার দেখো দুটো ক্রাইটেরিয়া তোমার একটা ফাউন্ডেশনের, দেখো স্ট্রাকচার দুটো ক্রাইটেরিয়া মেনলি যেটা থাকে, একটা শেয়ার ফেলিওর ক্রাইটেরিয়া, একটা সেটেলমেন্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে? এবার অনেক সময় তোমার অনেক বইয়ে থাকবে, দেখবে যে লোকেশন এন্ড ডেপথ ক্রাইটেরিয়া। তো সেক্ষেত্রে আমি শেয়ার ফেলিওর ক্রাইটেরিয়ার দিক থেকে যদি বলি, এই ফাউন্ডেশন মাস্ট বি সেফ এগেইনস্ট শেয়ার ফেলিওর। দুটো ক্রাইটেরিয়া এই দুটো মনে রাখতে হবে তোমাকে, যেটা হচ্ছে এ ফাউন্ডেশন মাস্ট বি সেফ এগেইনস্ট শেয়ার ফেলিওর, শেয়ার ফেলিওর থেকে অবশ্যই সেফ হতে হবে। when the supporting power of soil is lesser than the structural load at the foundation level। আর সেটেলমেন্ট ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলি, দেখো এ সেটেলমেন্ট অফ ফাউন্ডেশন ইজ ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট শুড বি উইথ পারমিসিবল লিমিট। তোমরা জানো যে তার একটা পারমিসিবল লিমিট বিভিন্ন রকম সয়েলের জন্য। কোনো সময় কনফিউজ হবে না, তোমার গ্রস প্রেসারের সঙ্গে যেমন নেট প্রেসারে তোমাদেরকে বলবে যে জিনিসটা কি, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির সঙ্গে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, যে যখন নেট আসবে না তার সঙ্গে ওভারপার্টের প্রেসারটা ডিডাক্ট হয়েছে গামা ডিএম। এটা তোমার ওভারপার্টের প্রেসার, এটা ডিডাক্ট হয়ে নেট তুমি বিয়ারিং ক্যাপাসিটি পাচ্ছ, নেট প্রেসার পাচ্ছ। তো নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি যখন বলবে, নেট আলটিমেটটা তুমি যখন পেয়ে যাচ্ছ কিউ মাইনাস গামা ডিএম বা ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করলে তোমার কিন্তু চলে আসবে, ঠিক আছে? আর এটা সেফ ডিজাইন ক্যাপাসিটি, তার সঙ্গে তোমার যা নেট তুমি পাচ্ছ তার সঙ্গে প্লাস গামা ডিএম ওভারপার্টটা এক্সট্রা অ্যাড করা হয়। তো ফ্যাক্টর এফেক্টিং বিয়ারিং ক্যাপাসিটি এটা কিন্তু কমন কোশ্চেন ইন্টারভিউ, ঠিক আছে? তোমাকে বিয়ারিং ক্যাপাসিটি কোশ্চেন করবে, দিয়ে ওখানে স্টপ হয়ে যাবে না, কিন্তু দেখবে বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে তোমার নলেজ কতদূর পর্যন্ত আছে। একদম বেসিক কোশ্চেন। কি কি ফ্যাক্টরের উপর বিয়ারিং ক্যাপাসিটি ডিপেন্ড করে? নেচার অফ সয়েল, সয়েলটা কি টাইপসের, the physical and engineering properties of soil, nature of foundation and other details such as the shape, size, depth, the rigidity of the structure, location of the groundwater table, the total and differential settlement that the structure can withstand without functional failure, আর ইনিশিয়াল স্ট্রেস ইফ এনি থাকে, সেক্ষেত্রে তোমার এইসব ফ্যাক্টরের উপর বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু ডিপেন্ড করে। তারপরে কোশ্চেন ইন্টারভিউ যদি তোমার ভাগে বিয়ারিং ক্যাপাসিটি থাকে সয়েলের, তারপরে কোশ্চেন করবে মেথড ডিটারমিন দ্য বিয়ারিং ক্যাপাসিটি, কি কি মেথডে তুমি বিয়ারিং ক্যাপাসিটি করবে। এইগুলো মেথডের মধ্যে যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে প্লেট বিয়ারিং টেস্ট, এটা বেশি তোমার কাজে লাগে। আর পেনিট্রেশন টেস্ট এটা করা হয়। আর মডেল টেস্ট তুমি তো মডেল বানাতে পারো বা ল্যাবরেটরি টেস্ট তো আমরা কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি বের করতে পারি।
দেখো বিয়ারিং ক্যাপাসিটি আমি বলি, তার সঙ্গে সঙ্গে যেটা আমি মেনলি তোমাদের ডিসকাস করছি। দেখো ফাউন্ডেশন, ফাউন্ডেশনের কথা যদি আমি বলি, এর আগে আমি বললাম যে ফাউন্ডেশন মেনলি টু টাইপস এর হয়, ঠিক আছে। একটা হচ্ছে তোমার শ্যালো ফাউন্ডেশন, আর একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন, ঠিক আছে। এবার শ্যালো ফাউন্ডেশন যখন তুমি বলবে, তুমি তোমাকে বলবে শ্যালো ফাউন্ডেশনের ইন্টারভিউ কোশ্চেন হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন বাই উইথ অফ ফাউন্ডেশন লেস দেন অর ইকুয়াল টু 1, ঠিক আছে। অনেক বই তোমরা 2 দেখবে, ঠিক আছে, কিন্তু ওটাই 1 1, ঠিক আছে। তো যদি হয় আপ টু, যদি 1 পর্যন্ত হয় এই দুটো রেশিও, সেক্ষেত্রে তুমি ফাউন্ডেশন কিন্তু শ্যালো ফাউন্ডেশনই বলবে। কিন্তু যখন তুমি ডেপ ফাউন্ডেশন বলবে, সেক্ষেত্রে কি হয়, ডেপ ফাউন্ডেশনের ক্ষেত্রে তোমার ডিএফ বাই বি অলওয়েজ গ্রেটার দেন 1, ঠিক আছে, অলওয়েজ গ্রেটার দেন 1। তুমি শ্যালো ফাউন্ডেশনে যখন পড়বে, সেক্ষেত্রে শ্যালো ফাউন্ডেশনে তোমার তোমার কোশ্চেন হতে পারে যে বিভিন্ন রকম শ্যালো ফাউন্ডেশন, কি কি টাইপ শ্যালো ফাউন্ডেশন আছে, ঠিক আছে। দেখো শ্যালো ফাউন্ডেশনে যদি তুমি ফুটিং বলো, সেক্ষেত্রে তোমার এইসব ফুটিং গুলো আসবে, তোমার ট্যাপ ফুটিং আসবে, কম্বাইন্ড ফুটিং আসবে, আইসোলেটেড ফুটিং আসবে, কন্টিনিউয়াস ফুটিং আসবে। আর wrapped or matte foundation, this is also called on types of shallow foundation, ঠিক আছে। তো এখানে দেখো যে তোমাদের বিভিন্ন রকম ফাউন্ডেশন সম্পর্কে বলেছে যে শ্যালো ফাউন্ডেশনে বিভিন্ন রকম ফুটিং, স্ট্যাপ ফুটিং, স্প্রেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, আইসোলেটেড ফুটিং, এগুলো কিন্তু ইন্টারভিউ কোর্সে তোমরা বুঝে পড়েছো কিনা দেখবে, ঠিক আছে। তুমি কোন জায়গায় কি টাইপস এর ফাউন্ডেশন ইউজ করবে, কোন টাইপস এর শ্যালো ফাউন্ডেশন ইউজ করবে, এগুলো কিন্তু ওরা জানবে। দেখো বিভিন্ন রকম যে ম্যাট আছে, ম্যাটের মধ্যে যেমন তোমার থাকবে সেলুলার ম্যাট, পাইল র্যাপড আছে, পাইল র্যাপ এটার পার পার্ট শো হয়ে যাচ্ছে, বায়োন্সি র্যাপ, সেলুলার র্যাপ, এগুলো তোমাকে জানতে হবে। একটা জিনিস দেখো যে এখানে ডেপ ফাউন্ডেশনের মধ্যে তোমাকে বলেছি পাইল, পায়ার আর ওয়েল, ঠিক আছে। এবার পাইল, ফিক্সার পাইল আর এন্ড বিয়ারিং পাইল, পাইল পর্যন্ত তুমি রাখো, পায়ারটা তোমাদের জুনিয়র দরকার পড়বে না। কিন্তু ক্লাসিফিকেশনটা যেন তুমি জানো, আর তোমার ডিপ ফুটিং, কন্টিনিউয়াস অর আইসোলেটেড, এটা হতে পারে পাইল, পায়ার এন্ড ওয়েল, ঠিক আছে। এবার যে শ্যালো ফাউন্ডেশন তোমাকে বললাম যে যে বলছে স্ট্র্যাপ ফুটিং, স্ট্র্যাপ ফুটিং টা কি, ঠিক আছে। এখানে বলছে দেখো যদি স্ট্র্যাপ ফুটিং কম্প্রাইজ টু আর মোর ফুটিং কানেক্টেড বাই এ বিম কল্ড স্ট্র্যাপ, ঠিক আছে, দিস ইজ অলসো কল এ ক্যান্টিলিভার ফুটিং অর পাম্প হ্যান্ডেল ফাউন্ডেশন। তাহলে যদি এরকম হয়, তাহলে ফাউন্ডেশনটা কিরকম টাইপের হতে পারে দেখো। যদি একটা টু আর মোর ফুটিং কানেক্ট বাই এ বিম, ঠিক আছে, সাপোজ তোমার একটা বিম একটা, ঠিক আছে, এটা তোমার বিম, যদি তোমার এরকম ফাউন্ডেশন হয়, এরকম এখানে একটা তোমার কলম উঠেছে, ঠিক আছে, বা এরকম একটা কলম উঠেছে, হুম, তো সেই কন্ডিশনে তুমি স্ট্র্যাপ ফুটিং ইউজ করবে, ঠিক আছে। কানেক্টেড বাই এ বিম, ঠিক আছে, তুমি সেক্ষেত্রে টু আর মোর ফুটিং কানেক্টেড বাই এ বিম, দিস ইজ কল স্ট্র্যাপ, ঠিক আছে। আর যদি তোমার কম্বাইন্ড ফুটিং হয়, তো কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে যদি বলবো যে যদি তোমার যদি এটা হয় যে একটা জায়গা তোমার প্রসারণ হয়ে গেছে, সংকোচন হয়ে গেছে, ঠিক আছে, একটা তুমি যে জায়গা পাচ্ছ, বলছে কম্বাইন্ড ফুটিং সাপোর্টেড টু আর মোর কলম in row when the area required to individual footing such as they come from each near each other, ঠিক আছে। এখানে যেমন কি হবে দেখো, সাপোজ এখানে একটা তোমার ফাউন্ডেশন আছে, ঠিক আছে, এখানে একটা ফাউন্ডেশন আছে, তোমার ল্যান্ডটা এরকম হতে পারে যে এরকম এরকম কন্ডিশনে তোমার ফুটিংটা আছে, যে একটা জায়গা ন্যারো হয়ে গেছে, একটা জায়গা প্রসারণ আছে, ঠিক আছে। তো সেই সব জায়গায় তুমি কম্বাইন্ড ফুটিং ইউজ করবে, ঠিক আছে। এসব কন্ডিশনে তুমি কম্বাইন্ড ফুটিং ইউজ করবে। তো এখানে দেখো যে কম্বাইন্ড ফুটিং সাপোর্ট টু কলম ইন এ রো when the area required for individual footing are such that they come very near each other, এটা তোমার রেক্টেঙ্গুলার শেপ হতে পারে,
অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ট্রাপিজয়েডাল শেপ হতে পারে। whenever two or more column in a straight line are carried on a single split footing, ঠিক আছে। ওয়ান টাইপস অফ তোমার ওয়ান টাইপস অফ বিম যে স্ট্র্যাপ তোমাকে বললো যে এখানে কল কম্বাইন্ড ফুটিং, ফলোইং আর দ্য রিজন ফর দ্য কম্বাইন্ড ফুটিং। আর দেখো একটা জিনিস তোমাদেরকে বলি যে দ্য ডিস্টেন্স বিটুইন টু কলম ইজ স্মল and when soil bearing capacity is lower and other footing overlap with each other, dimension one side of footing are restricted to some lower, so the column footing may be combined. তো কম্বাইন্ড ফুটিং তো বুঝে গেলে, তারপর যেটা কম্বাইন্ড ফুটিং এর পরে যেটা র‍্যাপ ম্যাট আমি বলছি, তারপরে যেটা লাগে সেটা হচ্ছে আইসোলেট। আইসোলেট দেখো এখানে একটা জিনিস দেখো, আইসোলেট ফুটিং আর ইন্ডিপেন্ডেন্ট ফুটিং। ইন্ডিভিজুয়াল ধরো একটা কলম একটা করে যদি জায়গা তোমার বেশি থাকে সেক্ষেত্রে তুমি আইসোলেট ফুটিং করবে। যদি তোমার গুড সয়েল সেখানে বিয়ারিং ক্যাপাসিটি খুব ভালো আছে সেক্ষেত্রে তুমি ইন্ডিভিজুয়াল ফুটিং করবে, ঠিক আছে। আইসোলেট ফুটিং আর independent footing which are provided for each column. This type footing used when column are not closely spaced. The shape bearing capacity of generally good, সেক্ষেত্রে তুমি আইসোলেট ফুটিং ইউজ করবে। দেখো র‍্যাপড অর ম্যাট ফাউন্ডেশন একটা জিনিস বলি যে র‍্যাপ ফাউন্ডেশন ইজ এ কম্বাইন্ড ফুটিং ওয়ান টাইপস অফ or a large concrete slab which can support number of column wall wrapped direct place soil rock, ঠিক আছে। র‍্যাপ ফাউন্ডেশন লার্জ ফুটিং তোমাকে একটা দেখাবো যে র‍্যাপ ফাউন্ডেশন তোমরা পড়েছো যে র‍্যাপ ফাউন্ডেশন করে বিল্ডিং উঠে যাচ্ছে, হ্যাঁ ডবল যে লোকাল ভাষায় বলে ডবল জালি র‍্যাপ, ঠিক আছে। বা পাইল র‍্যাপটা এখন অনেক সময় করছে এখানে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি খুবই কম, সেক্ষেত্রে আগে পাইল করে তারপরে র‍্যাপ করে তারপরে বিল্ডিং তুলছে, ঠিক আছে। র‍্যাপ ফাউন্ডেশন তুমি কোন কন্ডিশনে ইউজ করবে? soil has low bearing capacity, যেখানে তোমার থাকবে সেখানে তুমি র‍্যাপ ফাউন্ডেশন ইউজ করবে। the weight of the building need to be spread out over a large area to create a stable foundation, সেখানে তুমি র‍্যাপ ফাউন্ডেশন ইউজ করবে। whenever building load are so heavy or the allowable pressure on soil so small, সেক্ষেত্রে তুমি র‍্যাপ ফাউন্ডেশন ইউজ করবে। সেক্ষেত্রে তোমার ইন্ডিভিজুয়াল ফুটিং উড কভার মোর দেন ফ্লোর এরিয়া রেক্টাঙ্গুলার, সেক্ষেত্রে তুমি র‍্যাপ ফাউন্ডেশন ইউজ করবে। আর এখানে তোমার থাকবে কি আছে আর ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে ডিপ ইজ মোর, the footing are considered as deep foundation. Mayer of 1951 developed the theory of bearing capacity of such foundation. Pile foundation তো তোমরা বললামই, there some what is similar to column in that load develop at one level are transmitted to lower level, ঠিক আছে। একটা জিনিস তোমাকে বলি যে যদি তুমি ব্ল্যাক কটন সয়েলে তুমি ফাউন্ডেশন ইউজ করবে সেক্ষেত্রে কি টাইপের ফাউন্ডেশন ইউজ করবে? সেক্ষেত্রে তোমার পাইল ফাউন্ডেশন ইউজ করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আন্ডাররিম বলো মানে আটকে আছে না না ঠিক আছে। তোমার একটা জিনিস আমি তোমাদেরকে বলি যে কোন টাইপস এর সয়েলের ক্ষেত্রে কি টাইপস ফাউন্ডেশন ইউজ করে বিল্ডিং এর ক্ষেত্রে যদি তোমার দেখা যায় যে সুপারস্ট্রাকচার লোড কত আসছে, এর আগে আমি লেকচার গুলো বলেছি লোড ক্যালকুলেশন কিভাবে তুমি করবে, তার রেসপেক্টে যা লোড আসবে বা সয়েলের কি বিয়ারিং ক্যাপাসিটি আসছে, তোমার বিভিন্ন ডিস্ট্রিক্টের বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে আমি জানতে বলেছি তোমাদেরকে। এটা কমন কোশ্চেন, ইন্টারভিউ কোশ্চেন করছে যে তোমার ডিস্ট্রিক্টের বিয়ারিং ক্যাপাসিটি কত, এক্সাক্টটা তো বলতে পারবে না, রেঞ্জ বলে দিবে, হ্যাঁ অ্যাবনরমাল কিছু বলবে না, ঠিক আছে। তো একটা জিনিস সেই রেসপেক্টে তুমি সে ওখানে ফাউন্ডেশন চুজ করবে বা সুপারস্টার লোড তোমার কত লোড আসছে, তো সেই লোডের রেসপেক্টে তোমার ফাউন্ডেশনটা তোমার চুজ করতে হবে। তো ওখানে পিএইচি যেমন অনেক সময় এখন ওভারহেড রিজার্ভার ইউজ করছে, তুমি যদি সাপোজ 2000 লিটার তো তোমার পাইল যে র‍্যাপ দিয়ে থাকবে না, পাইল করতে হবে। 200 লিটার করো সেক্ষেত্রে তুমি পাইলে কেন খরচা করতে যাবে, তুমি র‍্যাপ ফাউন্ডেশন করলেই হয়ে যাবে। এবার টেকনিক্যালি ধরো হচ্ছে অনেক জায়গাতে বিল্ডিং র‍্যাপ দিয়ে করে দিচ্ছে, কিন্তু হয়তো প্ল্যান গুলো কিন্তু তোমার দেখবে পাস করানো আছে পাইল দিয়ে, ঠিক আছে।
তোমার G+5 এর উপরে হলে, আর উইথ যদি তোমার যদি আন্ডারগ্রাউন্ড করো, সেক্ষেত্রে তোমার কিন্তু পাইল ফাউন্ডেশন ম্যান্ডেটরি, ঠিক আছে। শুধু পাইলে সেটা দিবে না, পাইল উইথ র‍্যাপ লাগবে। এবার যেখানে সয়েল ভালো সেখানে হয়তো অনেক সময় প্রমোটার বা কন্ট্রাক্টর ডিপার্টমেন্ট তো মানবে না সেটা, তাদের প্রমোটিং সিস্টেম যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ওরা র‍্যাপ তুলে দিয়ে পুরো 6 তলা 7 তলা বিল্ডিং তুলে দিয়েছে, কিছু হচ্ছে না, কারণ মানে সয়েল ভালো, ঠিক আছে। কিন্তু ডিজাইন কোনো সময় কিন্তু তোমাকে বলবে না কোনো সময় যে তুমি শুধু র‍্যাপ দিয়ে G+6 বিল্ডিং করো। তারপরে বিভিন্ন রকম একটা ইন্টারভিউ কমন কোশ্চেন, নেগেটিভ স্কিন ফিকশন পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে তোমরা দেখবে যে নেগেটিভ স্কিন ফিকশন জিনিসটা কি। এটা কিন্তু ইন্টারভিউ এটাও কিন্তু কমন কোশ্চেন। যেমন তোমাদেরকে যেমন জানতে হবে যে শ্যালো ফাউন্ডেশন তার জায়গায় কি, কে তোমরা জানো যে ফাদার অফ সয়েল মেকানিক্স বলা হয়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে ইন্টারভিউ কোশ্চেন করে যে হু ইজ দ্য ফাদার অফ সয়েল মেকানিক্স, তার জায়গায়, ঠিক আছে, 1943। মানে বিয়ারিং ক্যাপাসিটি যে তোমরা পড়েছো, তার জায়গায় বিয়ারিং ক্যাপাসিটি থিওরি যেটা, তো ওখানে বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন যেরকম জানতে হবে স্ট্রিপ ফুটিং সম্পর্কে, যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি তোমার বের করতে হয় CNC প্লাস QNQ প্লাস 0.5 গামা বিএন গামা, যেখানে NC NQ N গামা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, ঠিক আছে। এখানে NC NQ N গামা প্রত্যেকটা ইকুয়েশন আমি একটা জিনিস বলি, যখন তুমি পড়বে পড়ার সময় হচ্ছে তার টার্মিনোলজি গুলো কোনটা কি ইন্ডিকেট করছে এটা কিন্তু অবশ্যই তুমি জানবে, ঠিক আছে। এবার ওই CNC QNQ এটা তোমার কি টাইপের সয়েলের জন্য যদি বলে, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাকে যদি বলি যে তার যে বিয়ারিং ক্যাপাসিটি, তোমরা জানো অনেক সময় MCQ তো পড়েছো, NC NQ N গামা আর ফাংশন অফ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ফাই অনলি, সি এর উপরে কিন্তু ডিপেন্ড করে না, এটা ফাইয়ের উপর ডিপেন্ড করে। সি এন্ড ফাই কি, এটা বিয়ারিং এর প্যারামিটার, ঠিক আছে, সি অ্যাসটেন্ট প্যারামিটার বলতে পারো। দেখো একটা জিনিস তুমি দেখবে যে এখানে সি ইউনিট পজিশন থাকে, গামা ইউনিট ওয়েট অফ সয়েল, স্যার হ্যালো, ডিএসপি উইথ অফ, পরে শুনছি। ঠিক আছে ঠিক আছে। একটা জিনিস তুমি দেখবে যে নেগেটিভ স্কিন ফিকশন ইন্টারভিউ কতজনকে জিজ্ঞেস করেছে তার কোনো ঠিক নেই। তোমার সয়েল মেকানিক যদি ফার্স্ট অপশন দাও, কিছু কিছু টার্মিনোলজি আমি দেখেছি যে জিজ্ঞেস করে, এটা তোমার ওই একটা জিজ্ঞেস করে নেগেটিভ স্কিন ফিকশন, একটা জিজ্ঞেস করে স্যান্ড ড্রেন কি, হ্যাঁ, আরেকটা জিজ্ঞেস করে কমন কোশ্চেন হচ্ছে কুইক স্যান্ড কন্ডিশন কি। আর একটু টাফ লেভেলে যদি জিজ্ঞেস করে, সেক্ষেত্রে তোমার জিজ্ঞেস করার সময় সয়েল লিকুইফ্যাকশন কি, এগুলো কিন্তু তোমার ইন্টারভিউ কোশ্চেন। এগুলো মানে একদম সয়েল মেকানিক্স কিছু না দেখে গেলেও এগুলো কিন্তু তোমার দেখে যেতে হবে। যেমন কম্প্যাকশন কনসলিডেশনের যে পার্থক্যগুলো, এগুলো তোমার জানতে হবে। অ্যাঙ্গেল অফ রিপোজ কি, যেমন তোমরা পড়েছো যে বিভিন্ন রকম maximum slope at which the material drop down through a natural process remain stable, called the angle of repose. তো একটা জিনিস আমি তোমাকে বলে রাখি যে তোমাদের এসব টার্মিনোলজি গুলো জানতে হবে, তার কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করে তোমরা যাবে। বাল্কিং অফ স্যান্ড কি, এই যে তোমাদের কয়েকটা জিনিস বলে গেলাম, সয়েল মেকানিক্স একটা কোশ্চেন করে এটা। নেগেটিভ স্কিন ফিকশন একটা, 2 নম্বর হচ্ছে বাল্কিং অফ স্যান্ড, কুইক স্যান্ড কন্ডিশন, আর স্যান্ডেন কম্প্যাকশন কনসলিডেশনের পার্থক্য, হ্যাঁ। আর বিভিন্ন রকম কম্প্যাকশন টেস্টে তোমার হ্যামার ওয়েট কত হয়, তোমার জানতে হবে যে ড্রপ তোমার কত হয়, ভলিউম অফ মোল্ড কত, এগুলো তোমাকে জানতে হবে। স্যান্ড ড্রেনটা আবার জিজ্ঞেস করে, তোমরা জানো যে স্যান্ড ড্রেন যে প্রসেস of radial consolidation which increase rate of drainage in the rate of drainage in the embankment by driving into the embankment, making vertical borehole. This hole is backfill with suitable grade of sand. তোমরা অনেক সময় সিঙ্কিং রেশিওটা জিজ্ঞেস করে, কুইক স্যান্ড কন্ডিশনটা কি, হ্যাঁ, তোমরা অনেক সময় দেখেছো কুইক স্যান্ড টার্ম তোমার ফর্ম ইন স্যাচুরেটেড লুজ স্যান্ড when the sand is suddenly কুইক স্যান্ড অনলি হাইড্রোলিক কন্ডিশন, এটা কিছুই না, ঠিক আছে। নরমালি তার ফর্মুলাটা জিজ্ঞেস করবে, ICR is equal to G minus 1 by 1 plus E. Quick condition is also known as the boiling condition, only occur in the quiescentless soil, only
কোয়েশনলেস সয়েলের ক্ষেত্রে কুইকস্যান্ড কন্ডিশনটা দেখা যায়। তোমরা দেখবে যে লিকুইফ্যাকশন কি, লিকুইফ্যাকশনটা কিছু না, যে দেখবে বিভিন্ন রকম আর্থকুইক ভূমিকম্পের সময় যে সয়েলের বিভিন্ন রকম প্রপার্টি তো উল্টোপাল্টা হয়ে যায়। তো it is a phenomena when by saturated soil loss strength and stiffness in a response to an applied stress, ঠিক আছে। একটা জিনিস তোমাকে বাল্কিং অফ স্যান্ড, বাল্কিং অফ স্যান্ডটার ক্ষেত্রে বলি, বাল্কিং অফ স্যান্ডের ক্ষেত্রে ময়েশ্চার অফ সয়েল 4 থেকে 10% তোমার থাকতে পারে। The capillary tensioনের জন্য এটা হয় in pore water which prevent soil particle coming closer, ঠিক আছে। গ্রামের ডেনসিটি ভার্সেস ওয়াটার কন্টেন্ট তোমরা যে গ্রাফটা দেখেছো, সেক্ষেত্রে কামিং ক্লোজার দ্য ফিনোমিনান ইজ নোন অ্যাজ বাল্কিং অফ স্যান্ড। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে কুইকস্যান্ড কন্ডিশনে সিপেজ যেটা তোমাদের থাকে, সিপেজ ডিউ টু আপওয়ার্ড ফ্লো কন্ডিশন, সয়েল লুজ অল ইটস shear strength cannot support any load, the soil become quick, হ্যাঁ, বা তোমার অ্যালাইভ যেটা বলছে, or boiling will occur. The popular name this phenomena is quicksand, ঠিক আছে। quicksand is not a type of sand but only a condition, এটা হচ্ছে তোমার quicksand is only hydraulic condition, এটা কোনো ই নয়। একটা জিনিস যে সয়েলের বিভিন্ন রকম টেস্ট বা বিভিন্ন কোথায় কি লাগবে সেটা তোমাদেরকে টার্মিনেশন সম্পর্কে জানতে হবে, যে র‍্যামার তোমার র‍্যাপ ফাউন্ডেশনের ক্ষেত্রে কি টাইপের সয়েলের জন্য হয়, তারপরে কম্প্রেশন ইনডেক্স পড়াচ্ছি একটু আগে বলছি তোমাদেরকে, হাইড্রোমিটার, প্লেট লোড টেস্ট, ওডিওমিটার, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, পিএন টেস্ট, প্রক্টর টেস্ট, পাম্পিং টেস্ট, পিক্লোমিটার। তারপর আরেকটা জিনিস হচ্ছে সয়েলের সিভিয়ার ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, স্ট্রেস ডিফরমেশন ক্যারেক্টারিস্টিক, যেটা তোমাদের ওভেন ড্রাইং মেথড, পিক্লোমিটার এখানে ওয়াটার কন্টেন্ট বের করতে পারছো, পিক্লোমিটার স্পেসিফিক গ্র্যাভিটি, কোর কাটার মেথড আর স্যান্ড রিপ্লেসমেন্ট দিয়ে ইউনিট ওয়েট ডিটারমাইন করতে তোমরা পারছো, ঠিক আছে। দেখো একটা জিনিস আমি বলে রাখি, এখানে কি বলছে নেগেটিভ স্কিন ফিকশনের ক্ষেত্রে, নেগেটিভ স্কিন ফিকশন or down drag is a phenomena, ঠিক আছে, এটা একটা ফিনোমিনা soil liquefaction এর মতো which occur when soil layer surrounding a portion of pile settle more than the pile. Such a relative motion of the occur when the clay stratum undergoes condition due to, অনেক সময় এটা হতে পারে যে তোমার রিসেন্টলি ফিল প্লেস ওভার দ্য ক্লে স্ট্রাটাম, হতে পারে তোমার লোয়ারিং অফ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল, হতে পারে এখানে এটা ফিল্ম সয়েল, এটা ফিল্ম তুমি করছো, এটা তুমি সফট লুজ সয়েল স্ট্রাটাম বা রিকনসলিডেটিং অকার ডিউ টু ডিস্টার্বনেস caused by pile driving in sensitive clay stratum ক্ষেত্রে দেখা যায়। তোমরা নরমালি নেগেটিভ স্কিন ফিকশন তোমার ইনক্রিজ করবে গ্র্যাজুয়ালি as the consolidation of the soil layer process, since the effective overburden gradually increase due to dissipation of excessive pore water pressure, ঠিক আছে। pore water প্রেসারের সঙ্গে কিন্তু অবশ্যই দেখা সম্পর্কটা। নেগেটিভ স্কিন ফিকশন অন পাইল পজিটিভলি তোমাদের দেখো যে তুমি যে নেগেটিভ স্কিন ফিকশনের যে ধারণাটা পাচ্ছ, এখান থেকে তোমাকে বের করতে হবে ফর কোহেসিভ সয়েলের ক্ষেত্রে কি করে বের করবে, PDN ইনটু সি, যেটা পেরিমিটার অফ দা পাইল সেকশন তুমি নিয়ে নিবে, ডেপথ অফ দা কম্প্রেসিবল লেয়ার সেটেলমেন্ট সেটিং ইন রিলেশন টু পাইল, আর সি হচ্ছে ইউনিট কোহেশন অফ দা সয়েল। আর কোয়েশনলেস সয়েলের ক্ষেত্রে ওটা হাফ ইনটু তোমার পি কে গামা ডিএন স্কয়ার ইনটু ট্যান ডেল্টা করলি ওটা হয়ে যায় 10 গামা কি ইনটু অফ দ্য সয়েল, কে আর্থ প্রেসার অফ দ্য কোএফিসিয়েন্টস, আর ডেল্টা হচ্ছে অ্যাঙ্গেল অফ ওয়াল ফ্রিকশন। পাইল ফাউন্ডেশন অনেক সময় ইঞ্জিনিয়ারিং নিউ ফর্মুলা ইউজ করে তোমার অনেক সময় ইঞ্জিনিয়ারিং নিউ ফর্মুলা ইউজ করে অ্যালাইবেল পাইল লোডটা বের করে, WH বাই F ইনটু তোমার ইঞ্জিনিয়ারিং নিউ ফর্মুলা পাইলের ক্ষেত্রে তুমি দেখবে অ্যালাইবেল তোমার পাইল লোড WH বাই তোমার F ইনটু S প্লাস C। এখানে W টা কি, ওয়েট অফ দ্য হ্যামার ফলিং থ্রু দ্য হাইট H,
হ্যাঁ, আর এস হচ্ছে রিল সেট পার ব্লো, ঠিক আছে। আর সি হচ্ছে এম্পিরিক্যাল ফ্যাক্টর রিডাকশন ইন দা থিওরিটিক্যাল সেট ডিউ টু এনার্জি লস। আর এফ হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। এখানে এফ এর ভ্যালুটা তোমার 6 নেওয়া হয়, ঠিক আছে, 6 নেওয়া হয়। আর তোমার ইঞ্জিনিয়ারিং নি ফর্মুলাটাকে এটা কি তোমার মডিফাই করে করে তোমার ড্রপ হ্যামারের জন্য আসে, এটা এফ হচ্ছে তোমার 6। আর এসি এর ভ্যালু ড্রপ হ্যামারের ক্ষেত্রে তোমার আসবে সি এর ভ্যালু আসবে 2.5। আর যদি তোমার সিঙ্গেল অ্যাক্টিং স্টিম হ্যামারের ক্ষেত্রে এটা আসবে সি এর ভ্যালু এটা আসবে তোমার 2.5। আর ড্রপ হ্যামারের ক্ষেত্রে আর সিঙ্গেল অ্যাক্টিং স্টিম হ্যামারের ক্ষেত্রে 0.25 আসবে, ঠিক আছে। আর ফ্যাক্টর অফ সেফটি তোমার 6ই থাকে ফাইলের ক্ষেত্রে, এটা একটু দেখবে। তো আন্ডার রিম পাইল আমি বললাম, আন্ডার রিম বিভিন্ন রকম বাবল যেটা তোমার আছে, যে যে তোমার আন্ডার রিম পাইল আর কাস্টিং সিচু পাইল হুইচ মে বি ইনস্টল ইন ক্লে সয়েল। দ্য রেশিও অফ ব্ল্যাক কার্বন সয়েলের ক্ষেত্রে তুমি কিন্তু আন্ডার রিম পাইলটা ইউজ করে, যেখানে বিয়ারিং ক্যাপাসিটি সয়েলে ভালো নয়। দ্য রেশিও অফ বাবল সাইজ to the pile set maybe 2 to 3, usually value 2.5 is used. The bearing capacity of the pile increase because of increase of base area. Field test indicate that an under rim pile is more economical than a state bore pile, ঠিক আছে। আন্ডার রিম পাইলের ক্ষেত্রে তোমার যেরকম তুমি বের করলে, সেক্ষেত্রে এখানে দেখো লোড ক্যাপাসিটি অফ আন্ডার রিম পাইলের ক্ষেত্রে বের করা হয় কিউইউবি প্লাস কিউএসটি, যেখানে তোমার তোমার আসছে কিউইবি ইকুয়াল টু কিউ ইনটু এবি, যেটা ইউনিট পয়েন্ট বিয়ারিং ক্যাপাসিটি অফ বাল্ব। আর ইউনিট স্কিন ফ্রিকশন এফএস যেটা আসছে, এবি হচ্ছে এরিয়া অফ সেকশন অফ দ্য বাল্ব। আর এস হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য এমবেডেড অফ দ্য পাইল শ্যাফট, ঠিক আছে। পাইল ইন গ্রুপ, তোমরা অনেক সময় পড়েছো সিঙ্গেল পাইল আর গ্রুপ পাইল, ঠিক আছে। দেখো, in general the ultimate load carrying capacity of the pile group of n pile is not found exactly equal to n times the ultimate load of the single pile qp dispersed of the soil during the installation of the pile, and overlap space between the adjacent pile may cause the group efficiency to be less than the sum of individual capacity. সিঙ্গেল পাইল গ্রুপ পাইল, এটা নরমাল পাইল ক্যাপ করতে গেলে তোমার মিনিমাম কটা পাইল লাগে? তুমি সিঙ্গেল পাইলের ক্ষেত্রে কি পাইল ক্যাপ করতে পারবে? কোশ্চেন কিন্তু হয়। তো এখানে সিঙ্গেল পাইলের ক্ষেত্রে তো পাইল ক্যাপ দেখাইনি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো তিনটে গ্রুপ পাইলের ক্ষেত্রে পাইল ক্যাপ দেখিয়ে, মানে তোমার পাইল ধরো বিভিন্ন রকম, তুমি একটা জায়গায় তুমি পাইল ফাউন্ডেশন করবে, সেক্ষেত্রে আগে পাইল গুলো ধরো তুমি তোমার কটা লাগে, একটা দুটো তিনটে ছটা পাইল লাগলো সাপোজ, ঠিক আছে। তারপরে তুমি করবে পাইল ক্যাপ, ঠিক আছে। সিঙ্গেল পাইলে কিন্তু তুমি পাইল ক্যাপ করতে পারো, এরকম নয় যে তুমি শুধু গ্রুপ পাইলই হতে হবে, ঠিক আছে। দেখো একটা জিনিস যে তোমার যে আইসোবার, যে আইসোবার তো সমান, তোমরা তো জানো যে এইগুলো বলা হয় আইসোবার। আর পাইল ওয়াইডলি স্পেস গ্রাউন্ড অফ পাইল, দ্য কলম লোড যখন তোমার আসবে পাইল ক্যাপ, এটা পাইল যখন করে পাইল গুলো তো নিচে তোমার থাকে, তারপরে তুমি পাইল ক্যাপ করবে, তারপরে তোমার কলম লোডটা যেটা আসবে, হ্যাঁ। ইফিসিয়েন্সি অফ গ্রুপ পাইল, তুমি ছেড়ে দাও ওটা।